আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে, পাগলা শিবে মহাদেবে সবে ভাঙ্গে খই, নাই নাইউরি পাগল হয়েছে চৈত পরব লই। লাবণ তৈরি করার জন্য খই বেছে নিচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গিমা শাক রান্না করব হেলনের ডাল দিয়ে। ডালগুলো আগেরই ভাজা খোসা ছাড়ানো ছিল, এখন শুধু পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এরপরে ফোটানো গরম জল দিয়েছি অল্প করে, 1 সিটি দিলেই নামিয়ে নেব। গত পরশুদিন আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন, তিনি লিখেছেন, প্রেসার কুকারের ডাল কেন সিদ্ধ করেন না? তাই আজ প্রেসার কুকারের ডাল সিদ্ধ করে নিচ্ছি। মসুরের ডাল হাফ সিদ্ধ হলে টমেটো দিয়ে দিলাম, দেব কয়েক পিস কাঁচামরিচ, এরপর দেব স্বাদ মতো লবণ, একটা তেজপাতা। তারপরে ঢেকে চুলার তাপটা একেবারে কমিয়ে রান্না করব। অল্প সময়ে খুব সুন্দর মতো ডাল সিদ্ধ হয়ে যাবে। 3 চুলায় রান্না বসিয়েছি। এদিকে ডালে ফোড়নের জন্য অল্প করে সরিষার তেল দেব। তেল গরম হলে পেঁয়াজ কুচানো দিলাম, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এদিকে মসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে ঘুটে নিয়েছি। পরিমাণ মতো ফোটানো গরম জল দিচ্ছি, এরপরে সজনে ডাঁটা দিয়ে দেব। হেলনের ডালে 1 সিটি আসার পর নামিয়ে রাখছি। ওই চুলায় ভাত বসিয়েছি ফোটানো গরম জলে। এদিকে ফোড়নটা রেডি হয়ে গেলে সজনে ডাল দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে আরও একটু সামান্য করে জল দেব, বেশি ঘন হয়ে যাবে ডাল। ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব, সজনে ডাঁটাগুলো সিদ্ধ হোক। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সিদ্ধ করা হেলনের ডালগুলো ঢেলে নিচ্ছি। একটা চিকি দেওয়ার সাথে সাথে একেবারে গলে গেছে। দেখুন সিদ্ধ হয়ে পাতা পাতা হয়ে গেছে। সজনের ডাল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আর সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে সজনে ডাঁটাগুলি খেতে ভালো লাগবে না। চুলাটা অফ করে দিলাম। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 3টা শুকনো মরিচ, সামান্য একটু গোটা জিরা। গিমা শাক রান্না করব। শাকটাকে বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অল্প তেলেই রান্না করব। ডাল তো আগেই সিদ্ধ করে নিয়েছি, রান্না করতে বেশি সময় লাগবে না। ফোড়নটা রেডি হলে কয়েক টুকরো কাঁচামরিচ দিচ্ছি। শাক এবং ডালের পরিমাণ লবণ দিয়ে দেব, হাফ চা চামচ হলুদ দেব। এবার শাক দিয়ে দেব। আমার মনে হয় প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে 1 সিটি 2 সিটি যাই দেওয়া হয়, তারপরও মনে হয় গ্যাস একটু বেশি খরচ হয়। কারণ এত বড় একটা প্রেসার কুকার গরম হতেও কিছুটা গ্যাস খরচ হয়। আর এদিকে অন্য কোনো ছোট পাত্রে ফোটানো গরম জলে ডাল সিদ্ধ হতে বসাই, অল্প সময়ে অল্প তাপে খুব সুন্দর মতো ডাল সিদ্ধ হয়ে যায়। যেমন ফোটানো গরম জল দিলে সাথে সাথে ডালের বলক আসে, এরপরেই চুলার তাপটা একেবারেই কমিয়ে ঢাকা দিয়ে রাখলে 3-4 মিনিটের মধ্যেই ডাল সিদ্ধ হয়ে যায়। এটা আমার একেবারে পরীক্ষিত, তাই আমি প্রেসার কুকারে কম রান্না করি। তাও একজন প্রিয় দিদির অনুরোধে আজ প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলাম। হেলনের ডাল দিয়ে গিমা শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। গিমা শাক রান্নাটা একটু শুকনো থাকলে ভালো হতো, কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করলে আবার শাকটা বেশি তিতা হয়ে যাবে, তার জন্যই নামিয়ে নিয়েছি।
বাটিতে নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ছোট সাইজের একটা আলু। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিলাম, স্বাদ মতো লবণ দেব। চেওয়া মাছগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আগে এগুলো ভালো করে মাখিয়ে একটু নরম করে নিই। নদী বা সাগরের এইসব ছোট মাছের রান্নাগুলো এভাবে করলেই বেশি ভালো হয়। মাছগুলো নিয়ে নিলাম, সরিষার তেল দেব। বোতলের তেল শেষ হয়ে গেছে, আবার ঢেলে নিতে হবে। চেওয়া মাছের তেলগুলো ওই দিন 1 কেজি মাছ এনেছিলেন, প্রতিটা মাছে তেল হয়েছে। তো আমি ফ্রিজে রাখার সময় মাছ যত ভাগ করেছি তেলও তত ভাগ করে মাছের সাথে রেখে দিয়েছি। এখন তেলগুলো আলাদাভাবে ধুয়ে নিয়েছি আর মাছগুলো লবণ মাখিয়ে আলাদাভাবে ধুয়ে নিয়েছি ডলে ডলে। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম, পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। এরপরে মাখানো মাছগুলো দিয়ে দেব। এখানে আর অতিরিক্ত কোনো জল দেব না, 1 ফোঁটা জলও দেব না। বাটি থেকে সব মশলাগুলো টেনে দিয়ে দেব। অল্প তাপে ঢেকে ঢেকে রান্না করব একটু সময় নিয়ে। এতে করে মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ টমেটো থেকে এমনিতেই জল বের হয়ে যাবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢেকে রান্না করব 6-7 মিনিট। এই সুযোগে আমি রান্নাঘরের থালা বাসন সব কিছু ধুয়ে মুছে ঘরটাও মুছে পরিষ্কার করে নেব। এই সময় চুলার তাপটা 800 রাখবো। 800 তাপে রান্না করলেই খুব সুন্দর রান্না হয়। 7-8 মিনিট পর দেখুন মাঝখানে একটু লেগে যায় সব সময়, সব রান্নাতেই। আবারও ঢাকা দিয়ে অল্প তাপে 3-4 মিনিট রান্না করে নামিয়ে নিলাম। রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন। রান্না বান্না শেষ, রান্নাঘরের সব কাজও শেষ। সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি। এখন আমাদের ব্রেকফাস্টের আয়োজন করতে হবে। বেলের শরবত বানাবো। বেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভেঙে নিলাম, দেখি ভিতরটা কেমন। খারাপ নয়, ভালোই। তবে আজকের দিন যদি থাকতো তাহলে কিছু অংশ পচে যেত। যাই হোক, বাজারের কেনা জিনিস যেটুকু পাই সেটাই অনেক। সামান্য একটু দাগ লেগে গেছে, আগে মাঝখানের গুলো নিয়ে নেই, পরে যে জায়গাগুলোতে একটু দাগ লেগেছে ওটা ফেলে দেব, ফেলে তারপরে চেঁচে নেব। অর্ধেক বেল আগামীকালের জন্য রেখে দিচ্ছি। বেলটা বড় আছে, আমরা 2 জন মাত্র মানুষ। পার্থ ভাত খেয়ে অফিসে চলে গেছে। কাজের জন্য ছেলেটাকে বেলের শরবত খাওয়াতে পারলাম না। কোল্ড প্রেস কোকোনাট অয়েল নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। একটু একটু করে হিমালয়া পিঙ্ক সল্ট নিলাম। এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার, এটা নেব 1 চা চামচ পরিমাণ একজনের জন্য। এখন দেব 2 গ্লাসে ফোটানো গরম জল। আগে নর্মাল জল দিয়েছি, পানীয়টা হবে কুসুম গরম। এই দেখুন কি একটা ভুল করলাম, যে গ্লাসে কোকোনাট অয়েল দিয়েছি ওটাতেই হলুদ বাটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সব কিছু দেখে শুনেও ভুল করে ভিনেগারের জলে দিয়ে দিলাম। যাই হোক, এখন এটা আমাকেই খেতে হবে। তবে লবণ একটু বেশি হবে, কারণ হলুদ বাটার সময় পরিমাণ মতো হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছিলাম, তার জন্য এখন ডাবল লবণ হয়েছে, এখানে একটু লবণ বেশি হবে। কি করা, এখন এটা নিজেই খেয়ে নেব। তবে ভিনেগারের জলে হলুদ বাটা দিয়েছি বলে তেমন ক্ষতি হবে না। ওনার জন্য ভিন্নভাবে তৈরি করে এই গ্লাসে ঢেলে নিলাম। আমারটা আবার স্টিলের গ্লাসে ঢেলে ওই কাচের গ্লাসটা ধুয়ে আবারও নর্মাল জল নিলাম, ফোটানো গরম জল দিলাম,
সামান্য একটু হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। ওনার জন্য 3 গ্লাস, আমার জন্য 3 গ্লাস। একটা হবে বেলের শরবত, একটা ভিনেগারের জল, আর একটা হলুদ চা। এগুলি তৈরি করতে একটু সময়েরও দরকার আর ঝামেলাও আছে। তারপরেও ঔষধ মুক্ত নিরাপদ জীবনযাপনের জন্য এইটুকু কষ্ট সব সময় করি। বাসার বাইরে কোথাও গেলে এসব ঝামেলার কাজগুলি করতেও পারি না, খেতেও পারি না। 1 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিলাম আমার এই গ্লাসে। ওনারটা আগে দিয়ে আসি। ওনাকে দিয়েছি 3 গ্লাস, এখন আমার হবে 2 গ্লাস, কারণ ভুল করে ওই গ্লাসে আমি ভিনেগার দিয়েছি, তাই আর 3 গ্লাস খেতে হবে না, 2 গ্লাস খেলেই চলবে। এটা ফ্রিজে রেখে দেব, আগামীকাল খাওয়া হবে। একা হাতে সব কিছু করি, তারপরও মাঝে মাঝে কত রকমের ভুল করি। সামনে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ আসছে। চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে আমরা লাবণ তৈরি করি, বছরের বান তৈরি করি। তার জন্য খইয়ের প্রয়োজন। বাজার থেকে 1 কেজি খই এনেছেন। এখন খই থেকে অতিরিক্ত ধানগুলো বেছে ফেলে দিচ্ছি। ধান অবশ্য তেমন বেশি নাই। গত বছর 1 কেজি খই এনেছিলেন, ওটাতে অনেক ধান ছিল, বাছতে অনেক কষ্ট হয়েছে। এটাতে তেমন ধান নাই। অল্প অল্প করে বাঁশের চালনের উপর রেখে খইগুলো খুব সুন্দর মতো বেছে নিচ্ছি। উনি বলছিলেন আমিও বাছবো। আমি বলছি না, তুমি বাছার দরকার নাই, তুমি বাছলে আমি আবার বাছতে হবে। যদি একটা ধান থাকে তাহলে সর্বনাশ। সর্বনাশ মানে ওই খইয়ের তো ছাতু করা হবে, তো ছাতুতে যদি ওই ধানের কিছু থাকে তাহলে এটা কেমন লাগবে খেতে। তার জন্যই আমি 2 বার করে বেছে নিচ্ছি। প্রথমবার বেছে ধানগুলো ফেলে দিয়েছি, এরপর আবারও অল্প অল্প করে নিয়ে ভালোভাবে চেলে নিখুঁতভাবে বেছে নিচ্ছি, সাবধানের মাইর নেই। বাঁশের এই চালনটা 2 বছর আগে আমি নিজেই তৈরি করেছিলাম। আমার বাবার বাড়ি থেকে একটা বাঁশ কেটে এনেছিলাম মোড়া তৈরি করার জন্য। তো মোড়ার শলা উঠানোর সময় যে কঞ্চিগুলো পাতলা হয়ে গেছে, ওটা থেকে আমি বেতা তৈরি করে ঢাকায় নিয়ে আসলাম। এখানে এনে বসে বসে এই চালনটা তৈরি করেছি। 8টা মোড়া বানিয়েছি আর একটা চালন বানিয়েছি একটা বাঁশ থেকে। আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলি দেখে আসছেন, আপনারা অবশ্যই দেখেছেন আমার মোড়া তৈরি এবং চালন তৈরির ওই ভিডিওগুলো। মোড়াগুলো 2টা 2টা করে 3 মেয়েকে 6টা দিয়েছি, আমাদের ঘরে একটা রেখেছি আর একটা আমার বৌদিকে দিয়েছি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। এখন দিনের 3:30টা বাজে। খইগুলো পরিষ্কার করে বেছে কুটে ঝেড়ে পলিথিনে মুড়িয়ে রেখেছি। আগামীকাল রৌদ্র হলে ছাদে ওগুলি রৌদ্রে দেব। রোদে মচমচে করে শুকিয়ে তারপরে ওটা দিয়ে ছাতু তৈরি করব। কিভাবে কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। খইয়ের কাজ শেষ করে এরপরে পুরো ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজার্নিক সারতে সারতে 3:30টা বেজে গেছে। এখন আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। গতকাল এই টাইমে ভাত খেয়েছিলাম আর এখন খাচ্ছি। মাঝে তেমন কিছুই খাই নাই, আমি কিছুই খাই নাই। ওনাকে রাতে একটা ডিম ভেজে দিয়েছি আর একটা শসা কেটে দিয়েছি, আমি কিছুই খাই নাই। আজ সকাল থেকে 2 হাতে রান্নাবান্না সেরে সবকিছু গুছিয়ে ভিনেগারের জল, বেলের শরবত, হলুদ চা এইসব খেয়েছি। তারপরে 1 মুঠো বাদাম খেয়েছিলাম। এখন খাবারটা খেতে অমৃত সম লাগবে। তবে ক্ষুধায় কষ্ট পাচ্ছি না, এটাও ঠিক। আমাদের ক্ষুধা লাগে না তেমন। ক্ষুধা লাগলে যেরকম পেট জ্বলে, কষ্ট লাগে অনেক, মন চায় যেটা পাই সেটা খেতে, ওইরকম লাগে না। আগে ওইরকম লাগতো, গত 5-6 বছর যাবৎ ঠাকুরের আশীর্বাদে ওইরকম লাগে না। এখন খেতে বসেও কিন্তু তৃপ্তিমতো খেতে পারবো। চমৎকার।
তবে শিমের বেশি দিয়ে রেঞ্চি দিন ওই দিন বেশি স্বাদ বেশি, ওইটা হচ্ছে স্বাদ বেশি। প্রেসার কুকারে দেওয়া যায়, স্বাদটা কমে যায়। প্রেসার কুকারে কোনো ডাল সিদ্ধ করলে আসলে স্বাদ নেই। অনেকেই বলে প্রেসার কুকারে রান্না করেন না কেন, ডাল সিদ্ধ করেন না কেন, এই কারণে করি না। আরও একটা কারণ হইল প্রেসার কুকারে গ্যাস আরও বেশি যায়, কারণ এত বড় একটা পাত্র গরম হইতেও তো গ্যাস লাগে। ওই হিসাবে ফোটানো গরম জল দিয়ে বসালে অল্প তাপে ঢাকা দিলে অল্প তাপে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে আরও গ্যাস বেশি খরচ হয়েছে আজকে। গিমা শাক রান্নাটা একটু শুকনো শুকনো হলেই ভালো হতো, তবে তেমন খারাপ হয় নাই, ভালোই লাগছে। সেওয়া মাছের এটা কেমন হয়েছে? পার্থক্য আজকে রাঁধতেন তো কি এটা পাবদা মাছ রাঁধতেন, আমি কি জানিনি বাবু, কালকে রান্না করি। এটা তরকারিগুলো খাইছেন না? এটা তো দারুণ হয়েছে মাছের, এটা খুবই চমৎকার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাগো ডালটা তো কি দারুণ, চমৎকার হয়েছে। আরো একটু ভাত নেব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।